হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু এখন একটু ভালো আছি। দেখো, সকালবেলা পরিবেশটা দেখছিলাম ঘরের জানলা থেকে, বেশ ভালো লাগছিল। তারপরে একটু বেরিয়ে ভাবলাম ব্রাশটা করি। আমি কিন্তু ঘরেই ব্রাশ করি, আর সারাদিন পর আমি সন্ধেবেলা একটুখানি ঘর থেকে বেরোই। আসলে বাবা মাকে দেখতে যেতাম। মা তো আমার চলে গেছিলো, মানে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো বাবা ছিল, বাবাকেও আমি দেখতে যেতাম। ওই সন্ধেবেলাতেই 7টা বাজলে আমি একটু বাড়ির বাইরে বেরোতাম। আর তারপর কিন্তু সারাদিন আমি ঘরে কাজকর্ম করতাম, পুচকুকে দেখতাম, এরকমই ছিল আমার প্রতিদিনের রুটিন। তো তারপরে দেখো, একটু ব্রাশ করব দেখে ভাবলাম যে বাইরে একটু হাঁটাচলা করে ব্রাশটা করি। বাপের বাড়ি থাকাকালীন কিন্তু আমি বাড়ির বাইরেই ব্রাশ করতাম, এক জায়গায় বসে, আর মানে পরিবেশ দেখতে দেখতে আমি ব্রাশ করতাম। কিন্তু এখানে যেহেতু সেটা হয় না, কারণ ঘরের ভিতরেই আমি থাকি। তো তারপরে ইচ্ছে হলো একটু বাইরে যাই। তো বাইরে গিয়ে দেখো, তোমাদেরকেও পরিবেশটা দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে বলো। গাছপালা বাড়িতে থাকলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। তারপরে আমি ব্রাশ করতে করতে একটু হাঁটলাম, বেশ ভালো লাগছিল। আর বাবার কথাই চিন্তা করছিলাম। দেখবে, যত চিন্তা ভাবনা কিন্তু আমাদের কাজকর্মের মধ্যে বলো, একটু হাঁটা চলার মধ্যে বলো, আমাদের মাথায় ঘোরে কিন্তু সেই চিন্তাগুলো। তো সেরকমই আমার মধ্যেও সেটা হচ্ছে। আমি হাঁটাচলা করছি আর আমার বাবার কথা মনে হচ্ছে যে বাবার এতটা শরীর খারাপ, বাবার মুখের দিকে তাকানো যায় না। তো এগুলোই কিন্তু আমার মাথায় সারাক্ষণ ঘুরছে। তো দেখো, তারপরে বাবা কিন্তু আমাদের বাড়িতে আছে, তোমরা বললামই তোমাদেরকে। তো বাবাকে ওখানে লিকার চা করে দিয়ে এসেছিলাম, মানে খাইয়ে দিয়ে এসেছিলাম আর কি। আর বাবা তো আমার দুধ চা খেতে খুবই ভালোবাসে, কিন্তু বাবাকে লিকার চা সকালে দেওয়া হয়, আর বিকেলে কিন্তু একটু দুধ চা দেওয়া হয়। তো খেতে যেহেতু চায় দুধ চা, তার জন্য বিকেলে দুধ চাটা একটুখানি দিই, আর সকালে কিন্তু লিকার চাই দিই। তো ওখানে বাবা যেহেতু শুয়েই থাকে, বাবা বসতে পারে না, আর সে কারণে বাবাকে একটু বসিয়ে চাটা খাইয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে চা খাচ্ছি। চা খেতে খেতে গল্প করছিলাম, আর সেই গল্প হচ্ছে বাবাকে নিয়েই। কারণ এখন এমন গল্প আমাদের মধ্যে হয় না যেটা নাকি মানে নানান রকমের দুজনে বসলে গল্প হয়। তো সেটা এখন হয় না, কারণ বুঝতেই পারছো বাবাকে নিয়ে প্রচুর চিন্তায় আমরা ছিলাম। তো বাবার শরীরটা দিনকে দিন অনেক খারাপ হতে লাগছে, আর সেই কারণেই বাবাকে নিয়েই চিন্তা করছিলাম কি করব। বাবা হসপিটাল যেতে চাইছে না, হসপিটালে সেই ট্রিটমেন্টও হবে না। আর আজকে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমেই বলবো যে আমার বাবার কি হয়েছিল। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার বাবার কি হয়েছে, সেটা আজকে তোমাদের এই ব্লগের মাধ্যমেই বলবো। একটু ধৈর্য সহকারে আর ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর পাশে থাকবে আর কি। তো দেখো, আমরা এখানে গল্প করছিলাম যে আমরা না এসি ইনস্টল করেছিলাম যেদিন, সেদিন তো বাবা দেখেছেই। তো সেদিন বাবা কিন্তু আমাদের খুবই খুশি হয়েছে। নতুন কিছু জিনিস হলে না আমার বাবা খুবই খুশি হয়, খুশি হয়ে কিন্তু বলে যে মাংস খাওয়াবি। তো সেরকমই আমাকে বলেছিল যে এসিটা যেদিন ইনস্টল করে দিয়ে গেছিলো, সেদিনই বলেছিল বাবা যে মাংস খাওয়াবি। বলেছিলাম হ্যাঁ, কেন খাওয়াবো না। কিন্তু সেই দিনের পরের দিন ছিল কিন্তু আমার বিবাহবার্ষিকী, মানে আমাদের বিবাহবার্ষিকী। আর সে কারণেই ভাবলাম যে বিবাহবার্ষিকীর দিনেই তাহলে আমরা মাংসটা করি। তো বাবাকে জিজ্ঞেস করেছিলাম মাটন খাবে না চিকেন খাবে, তো বাবা বলেছিল যে কোনো মাংস হলেই হবে। তো মাটনটাই নিয়ে এসেছি, কারণ একটা স্পেশাল দিন বলে কথা। কিন্তু আমাদের মনটা এতটাই খারাপ ছিল যে স্পেশাল দিনটা অনুভব করতে পারিনি, আর করার মতনও ছিল না। সারাক্ষণ ওই বাবাকে নিয়েই চিন্তাভাবনা আমাদের মধ্যে ছিল। তারপরে তোমাদের দাদাভাই বললো তাহলে একটা কাজ করি, মাটন নিয়ে আসি বাজার থেকে, তুমি তাহলে এইদিকে একটু করো, মানে বিছানাটা রয়েছে সেগুলো তুলতে হবে আর কি। তো সে কারণে পুচকুকে নিচে একটু দাঁড় করিয়ে তারপরে কিন্তু আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর ভাবছো যে কম্বল গায়ে দিই? হ্যাঁ গো, আমরা না এই মানে ঠান্ডা আমি সহ্য করতে পারি না। তোমাদের দাদাভাই কম্বলটা গায়ে দেয় মাঝরাতে, তো আমি প্রথম থেকেই কম্বল গায়ে দিই, কারণ প্রচুর ঠান্ডা লেগে যায়। এসি চালালে কম্বল আমার লাগবেই। তো সে কারণেই আমরা দুজন কম্বল গায়ে দিই, আর ওই কম্বল ভাঁজ করলাম। তারপরে এদিকে বিছানাটাও পরিষ্কার করে টিপটাপ করে নিলাম। তারপরে এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু সকালে টিফিন যেহেতু করিনি বাড়িতে,
তো আমাদের প্রায় সময় এরকমই কিনে খাওয়া হয়, কারণ পুচকুকে নিয়ে না আমি কিছু করে উঠতে পারি না। আর সেই কারণে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসে একেবারে কচুরি নিয়ে এসেছিলো। আর দেখো, তোমাদেরকে বলেছিলাম আমাদের রান্নাঘরের দরজাটা লাগাবে, একটা প্লাইউড লাগিয়েছি। তো যেহেতু এটা দরজা তো ছিলই, একটা নর্মাল দরজা লাগালেই হবে, তাই প্লাইউড লাগিয়েছি। তো তারপরে দেখো, বাজার থেকে তোমাদের দাদাভাই সব নিয়ে এসে কিন্তু রেখে দিয়েছে এখানে। এই যে বাজার করে নিয়ে এসছে, পেঁয়াজ, আলু, টমেটো সবই নিয়ে এসছে। আর ওখানে সিঙে কটা বাসন রয়েছে, চা খেয়ে টিফিন খেয়ে রয়েছে। আর এদিকে দেখো, চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছটা কিন্তু আমি রান্না করব না আজকে, শুধু মাটন কষাই হবে, চিংড়ি মাছ হবে না। আর এদিকে পুচকুর খাবার রেডি করে নিয়েছি। সকালে একটু লেট হয়ে গেছে, কারণ ও ঘুম থেকে ওঠেই একটু লেট করে, আর সেই কারণে কিন্তু খাওয়াতেও অনেকটা লেট হয়ে যায়। প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে পুচকুর খাওয়াতে। আর এদিকে দেখো, আঙ্গুল মুখে দিয়ে কি অভ্যাস হয়েছে, সারাক্ষণ আঙ্গুলটা মুখে দিয়ে বসে থাকবে, এটাই ওর কাজ। টিভির দিকে তাকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। টিভির নেশা তো হয়েছেই, কিন্তু আস্তে আস্তে কমে যাওয়ার পথে আর কি, টিভির দিকে অতটা ধ্যান নেই। আর এদিকে দেখো, রোদের তাপ কি বাইরে সেটাই তোমাদেরকে দেখালাম। অনেক রোদ উঠে গেছে বাইরে, আর প্রচুর গরমও লাগছিল। আর এই যে মাংসর জন্য আমি আলু কেটে রেখেছি। আর এই দিকে দেখো, মাটনটা একটুখানি নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর তেল সব দিয়ে কিন্তু আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, মানে মাছ ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু আমার বেস্ট লাগে, কিন্তু সেটা আজকে হবে না, কারণ সেরকম খাওয়া দাওয়ারও আমাদের মুড নেই। আর এখানে পুচকুর জন্য আলু কেটে রেখেছি খাবারের জন্য, মানে ভাতের জন্য। আর ওদিকে দেখো, চিংড়ি মাছের মাথাগুলো আমি কিন্তু আলাদা করে সাইড করে রেখেছি, কারণ চিংড়ি মাছের মাথাগুলো আমি ভেজে নেব, কারণ তোমাদের দাদাভাই ভালোবাসে। আর পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে, আদা, তো সেগুলো আমি এখন পেস্ট করব। তো আমার রান্নার কাজ শুরু হয়ে গেল। আর তোমাদের দাদাভাই কিন্তু পুচকুকে দেখছে। কি বলতো, ওকে যদি না দেখি না, তাহলে কিন্তু ও একটা অঘটন ঘটিয়ে ফেলবে, কারণ যদি বাই চান্স কিছু মুখে দিয়ে দেয় তাহলে কিন্তু খুবই বিপজ্জনক হয়ে যাবে। আর সেই কারণেই জানো তো, ওকে সব সময়ের জন্য চোখে চোখে রাখি। হ্যাঁ, তোমাদের দাদাভাই এখন বাড়িতে আছে, আর সেই কারণে তোমাদের দাদাভাই চোখে চোখে রাখে, আমি রান্না করি। আবার আমি যখন ওকে রাখি, তখন তোমাদের দাদাভাই কাজ করে, আমি ওকে চোখে চোখে রাখি, মানে দুজনের একজন ওকে সবসময় আমি চোখে চোখে রাখি আমরা। এখন তোমাদের দাদাভাই বাড়িতে আছে যেহেতু অসুবিধা হয় না। এরপরে যখন তোমাদের দাদাভাই অফিস যাবে, আমি ঠিক করে রেখেছি যে ভোরবেলা উঠে রান্নাটা সেরে ফেলবো। রান্না আর টুকটাক যেই কাজগুলো থাকে সেগুলো আমি সেরে ফেলবো, তারপর ওকে নিয়ে সারাদিন বসে থাকলাম, অসুবিধে নেই। দেখো, ওকে দেখে রান্না করাটাও সমস্যা হয়ে যাবে, মানে দুটো তিনটে একসাথেই যদি আমি সব কাজ একসাথে করি, তাহলে ওর প্রতি একটা মানে সমস্যা হয়ে যাবে, নাই রান্না করতে পারবো না, আর না হলে ওকে নজরে নজরে রাখতে পারবো না। আর সেই কারণেই কি করব, আমি ভোরে উঠে রান্না সেরে ফেলবো, যাবতীয় কাজকর্ম সেরে ফেলবো, তারপর ওকে সারাদিন দেখবো আমি। তাহলে কি বলতো, আমারও সেফ থাকবো, মানে আমিও সেফ থাকবো, আর পুচকুও সেফ থাকবে। এটাই হচ্ছে কথা, দুজনেই সেফ থাকবো। আর এই দেখো, এখন মানে পেস্ট করব, মশলা পেস্টিং করে তারপরে এই যে রান্না বান্না শুরু করে দিলাম। এখন দেখো তোমরা, কালারটা কত সুন্দর লাগছে। আমি কিন্তু মাটন কষা খুব একটা করি না, আর অনেকবার যতবার করেছি ততবার ভালো হয়েছে, কিন্তু এর আগে আমি দুবার বা একবার করেছিলাম, মাটনটা ভালো হয়নি। তো রান্না করছি, বেশ ভালো লাগছে, দেখতেও খুব ভালো লাগছিলো, কিন্তু জানো তো, মাংসটা খেতে অতটা ভালো হয়নি, আমারই ভালো লাগেনি। আর আমার একটা কী স্বভাব বলো তো, আমি যদি রান্না করি, যে কোনো জিনিস করি, আমার যদি পছন্দ না হয়, ভালো না লাগে, আমি বলে দিই যে আজকের রান্নাটা ভালো হয়নি। সবাইকেই বলে দিই আজকের রান্না ভালো হয়নি, আজকে চাটা ভালো হয়নি। আমার নিজেরই খুব খারাপ লাগে। সারাদিনে দুবার চা খাই, চাটা যদি ভালো না হয় না, আমার মন মেজাজটা একদম খারাপ হয়ে যায়। দুবার চা খাবো, কিন্তু বেশ ভালোভাবে চাটা টেস্টিভাবে করবো। তো একদিন ডিসব্যালেন্স হয়ে যায় আর কি, তখন না খাওয়াটা মানে ভালো লাগে না, মাথাটা ঠিক থাকে না, ঠিক ঝিমঝিম ভাবটা ছাড়ে না। তো দেখো, তোমাদেরকে আজকের ব্লগে বলেছিলাম বাবাকে দেখাবো, বাবার কন্ডিশন কীরকম। তো দেখো, এই যে আমার বাবার, দেখে বুঝতেই পারছো বাবার কতটা শরীর খারাপ। সামনে থেকে দেখে ভালোভাবে বুঝতে পারতে যে বাবার
কত কষ্ট। তো এই যে দেখতে পাচ্ছ বাবার কিন্তু শরীরে এক ফোঁটাও মাংস নেই, পুরো হাড়ে পরিণত শরীরটা, আর দেখে খুবই খারাপ লাগে। তো সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে হয়তো। তো যাই হোক, তো চলো তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে বলবো আমার বাবার কি হয়েছিল। তো দেখো, বাবার প্রথমে একটা গালে গ্ল্যান্ড হয়েছিল, মানে গলায় আর কি, গালে নয় গলায় হয়েছিল। তারপরে কিন্তু ডাক্তার দেখিয়ে কমিয়ে সে নির্মূল হয়ে গেছিলো। তারপরে আবারও কুচকিতে হয়েছিল গ্ল্যান্ড, তো তখন বড় বড় আঙুর ফলের থোকের মতো হয়ে গেছিলো। তারপরে ডাক্তার দেখিয়ে কিন্তু সেগুলোও কমে যায়। কমানোর পরে এবারে কয়েকদিন ভালো ছিল, বাবা সুস্থ ছিল, দিন বলবো না, কয়েক মাস, 2 মাস 3 মাস এরকম বাবা ভালো ছিল। আর এটা বাবার হয়েছিল মা থাকাকালীনই, তার আগে থেকেই বাবার এই প্রবলেমটা দেখা দিয়েছিল। তারপরে কমে যাওয়ার পরে কিন্তু বাবার এই যে কুচকির এই যে গ্ল্যান্ড ফুলেছিল সেগুলোও কমে নির্মূল হয়ে গিয়েছিল। তারপরে বাবা সুস্থ সবল ছিল। বাবা কিন্তু টোটো কিনেছে, তোমরা জানো, সবাই দেখেছো। তো টোটোটা কদিন চালিয়েছিল বাবা একটু সুস্থভাবে। তারপরে বাবা আস্তে আস্তে বিছানায় মানে শুয়ে থাকতো, বসে থাকতো, আমাদের বলতো যে শরীরটা ভালো না, কিন্তু খুলে কখনো বলতো না আমার শরীরের ভিতরে এই প্রবলেমটা হচ্ছে। কখনোই আমার বাবা এরকমই ছিল যে কখনো নিজের শরীর খারাপটা সে মানে কাউকে বলতো না, বুঝতেও দিত না। আর আমার বাবা প্রচুর স্ট্রং মানুষ, তোমাদেরকে বলেছিলাম। তো প্রচুর স্ট্রং মানুষ আমার বাবা, কাউকে বুঝতে দিত না তার শরীর খারাপটা। তো যাই হোক, এইভাবে কয়েকদিন যায়, অনেক দিনই যায়। তো বাবা আমার কাছে কি বলবো, বলতো যে শরীরটা খারাপ লাগছে। তো আমি বলতাম যে বাবা কি হয়েছে তুমি বলো, কি কষ্ট হচ্ছে। কিছুই বলতো না, শুধু বলতো যে কিছুই না, আমার শরীরে আর জোর নেই, এইটুকুই বলতো। কিন্তু ভেতরে যেই প্রবলেমগুলো হচ্ছে সেগুলো বাবা কিছুই বলতো না। এমনকি ডাক্তার দেখাতে নিয়ে গিয়েও কিন্তু ডাক্তারের কাছে শুধু এটাই বলতো যে এরকম মানে খেতে পাচ্ছে না, এরকমই বলতো। এবার ডাক্তার যে রিপোর্টগুলো করতে দিয়েছিল সেই রিপোর্টে কিন্তু কিছু ধরা পড়েনি। তো না পড়ার পরে বাবা আরও অসুস্থ হয়ে যায়। তারপর কিন্তু বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া হয় আবার। তো ডাক্তার বলেছিল যে একটা সিটি স্ক্যান করাতে আর হচ্ছে বায়োপসি রিপোর্ট করতে। তো সিটি স্ক্যানটা করানো হয়। তারপরে হচ্ছে এইখানেই তোমরা দেখতে পারবে, কারণ বাবাকে নিয়ে আজকেই, মানে এটা ছিল শনিবারের দিন। তো এই বাবা এসছে, শনিবার হয়েছে, আর মানে এই শনিবার বাবা বেরোবে সিটি স্ক্যান করতে। তো এই দেখো, বাবাকে তো মলম লাগিয়ে দিয়েছিল, আর এই যে এখন যাচ্ছে সিটি স্ক্যান করাতে। আর হ্যাঁ, সিটি স্ক্যান রিপোর্টটা পুরোটাই খারাপ ছিল, লিভারেও ধরে নিয়েছিল। তারপরে ডাক্তার আন্দাজ করে বলেছিল যে এটা সম্পূর্ণ হচ্ছে জল জমে গেছে, আর অনেকটাই লিভারেও ধরে নিয়েছে। কিন্তু যে বায়োপসি রিপোর্টটা করানোর ছিল সেটাও করাতে নিয়ে গেছিলো, বাট করাতে পারেনি, কারণ বাবার পুরো আনফিট ছিল শরীর, বাবাকে মানে বায়োপসি রিপোর্ট করানো যেত না। আর সেই কারণে বাবার ট্রিটমেন্টটাও হয়নি, বা ডাক্তার না বুঝে ওষুধও দিতে পারেনি। এইভাবেই বাবা আমাদের ছেড়ে চলে যায় বহু দূরে, তারাদের দেশে। তো যাই হোক, চলো আজকের ব্লগে তোমাদের বললাম। তো কেমন লাগলো তোমাদের বলো। আশা করি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। চলো আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হচ্ছে আবার।